করোনাকালীন মহামারীর সময় তোমরা ঘরে বসে যাতে পড়াশোনা ঠিক রাখতে পারো সেজন্য এই ব্যবস্থা অনলাইন টিচিং। আমি এখন সমষ্টি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রেহেন আর্য ক্লাস নেব 10ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। আসলে বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীগুলো যেন বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। বাংলাদেশকে বাঁচিয়ে রাখা মানে আমাদেরকে বাঁচিয়ে রাখা। অসংখ্য নদ নদী উত্তরের হিমালয় এবং ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছে বাংলাদেশ ভূখণ্ডে। এগুলো আঁকাপাকা পথে চলছে। অনেকগুলো নদী বেশ দীর্ঘ ও প্রশস্ত, আবার বেশ কিছু নদী সরু হয়ে গেছে। অনেক নদ নদী আমাদের মানচিত্র থেকে এখন অনেক বছর আগে হারিয়ে গেছে, আবার কিছু কিছু নদী হারিয়ে যাওয়ার পথে। বর্তমানে ছোট বড় মিলিয়ে প্রায় 700টি নদী আছে। কতটি নদী আছে? ছোট বড় মিলিয়ে প্রায় 700টি নদী আছে। এগুলোর আয়তনের দৈর্ঘ্য কত? আয়তনের দৈর্ঘ্য 22,155 কিলোমিটার। এসব নদী আমাদের প্রধান সম্পদ। নদী ছাড়াও বাংলাদেশে ভূমি, বনভূমি, কৃষি জমি, খনিজ পদার্থ সহ বেশ কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদ আহরণ, ব্যবহার, বর্ধন ও সংরক্ষণের উপর বাংলাদেশের জনগণের অস্তিত্ব অনেকাংশে নির্ভর করে। এখন আমরা বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ সম্পর্কে কিছু ধারণা দেব তোমাদের। বাংলাদেশের নদ নদী ও পানি সম্পদ। বাংলাদেশের নদ নদী ও পানি সম্পদ। বাংলাদেশের প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, তিস্তা, পশুর, সাঙ্গু প্রভৃতি। বাংলাদেশ ভূখণ্ডে চিরচেনা ও পরিচিত বেশিরভাগ নদীর উৎপত্তি স্থল হিমালয়, তিব্বত, আসামের বরাক ও লুসাই পাহাড়ে। এগুলো শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এখন আমরা পদ্মা নদী সম্পর্কে কিছুটা জানি। পদ্মা নদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এর উৎপত্তি স্থল মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। চাঁদপুরে এসে এ নদী মেঘনার সাথে আবার মিলিত হয়ে বরিশাল ও নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত? আয়তন 34,188 বর্গ কিলোমিটার।
পশ্চিম থেকে পূর্বে নিম্ন গঙ্গায় অসংখ্য শাখা নদীর উল্লেখযোগ্য হচ্ছে ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতি, আড়িয়ালখা ইত্যাদি। ব্রহ্মপুত্র এবং যমুনা নদী। তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। আসাম হয়ে বাংলাদেশে কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি এক সময়ে ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো, কিন্তু 1787 সালে সংঘটিত ভূমিকম্পে কি হয়, ব্রহ্মপুত্র তলদেশ উৎক্ষিপ্ত হওয়ার পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারায় একটি শাখা নদীর সৃষ্টি হয়। এই নতুন স্রোতধারাটি কি যমুনা নামে পরিচিত। এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত। যমুনা শাখা নদী কি ধলেশ্বরী এবং ধলেশ্বরী শাখা নদী কি বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা ও করতোয়া। আত্রাই হলো যমুনার উপনদী। ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য কত? ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য 2897 কিলোমিটার। এর অববাহিকার আয়তন কত? 5,80,160 বর্গ কিলোমিটার। যার এত কিলোমিটার, যার অতি 44,030 বর্গ কিলোমিটার। এটি হচ্ছে বাংলাদেশে অবস্থিত। মোট আয়তন 5,80,160 বর্গ কিলোমিটার, কিন্তু বাংলাদেশে অবস্থিত 44,030 বর্গ কিলোমিটার। এখন মেঘনা নদী। আসামের বরাক নদী নাগা মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের কাছে কালনী নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। এটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষায় মিলিত জলধারায় মেঘনা এসে যুক্ত হয়েছে। সেখান থেকে চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়ে বিস্তৃত মোহনার সৃষ্টি হয়েছে। এটি পতিত হয়েছে কোথায়? বঙ্গোপসাগরে। মনু, তিতাস, গোমতী, বাউলাই এগুলো হচ্ছে এর শাখা নদী। বর্ষার সময় প্লাবন ও পলিমাটিতে মেঘনা বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে। এখন হচ্ছে কি কর্ণফুলী নদী। সবগুলোই কিন্তু বাংলাদেশের বড় বড় নদী। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রধান নদী কি কর্ণফুলী। এর উৎপত্তি স্থল লুসাই পাহাড়ে। 320 কিলোমিটার দৈর্ঘ্যের। তাহলে এই নদীর দৈর্ঘ্য কত? কর্ণফুলীর দৈর্ঘ্য কর্ণফুলীর দৈর্ঘ্য 320 কিলোমিটার। নদীটি চট্টগ্রাম শহরের খুব কাছে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে
হচ্ছে কি? কাপ্তাই। কাপ্তাই হচ্ছে কর্ণফুলীর প্রধান উপনদী। কাপ্তাই, হালদা, কাঁসালা ও রানখিয়া বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। তাহলে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরই কিন্তু কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। সেটি কোথায়? চট্টগ্রামে। পানি বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এই নদীর গুরুত্ব অধিক। এরপরে কি? তিস্তা। সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্য দিয়ে কুড়িগ্রামের ডিমলা অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদী 1787 সালে প্রবল বন্যায় গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত গতিপথে প্রবাহিত হয়ে যায়। গতিপথ পরিবর্তনের পূর্বে এটি গঙ্গা নদীতে মিলিত হয়েছিল। তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য কত? 177 কিলোমিটার। এটা দৈর্ঘ্য। আর প্রস্থ কত? এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 300 থেকে 550 মিটার। এটা হচ্ছে তিস্তা নদীর দৈর্ঘ্য ও প্রস্থ। বাংলাদেশের উত্তরাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থায় তিস্তা নদীর ভূমিকা সর্বাধিক। তিস্তা ব্যারেজ প্রকল্পটি 1997-98 সালে নির্মিত হয়। ব্যারেজটি ওই অঞ্চলে পানি সংরক্ষণ, পানি নিষ্কাশন, পানি সেচ ও বন্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার হচ্ছে আমরা পড়ব পশুর নদী। খুলনার দক্ষিণে ভৈরব ও রূপসা নদী। এটি আরো দক্ষিণে প্রবাহিত ত্রিকোণা ও দুবলা দ্বীপজয়ের ডান দিকে গিয়ে মংলা বন্দরের দক্ষিণে সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে প্রায় 142 কিলোমিটার দীর্ঘ। তাহলে 142 কিলোমিটার দীর্ঘ ও 460 মিটার। 460 মিটার থেকে 2.5 কিলোমিটার প্রস্থ। এই নদীর গভীরতা এত বেশি যে সারা বছর সমুদ্রগামী জাহাজ এর মোহনা দিয়ে অনায়াসে মংলা সমুদ্র বন্দরে প্রবেশ করতে পারে। কারণ পশুর নদীর গভীরতা অন্যান্য অনেক নদীর চেয়ে বেশি। খুলনা বরিশাল নৌপথ হিসেবে পশুর নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাঙ্গু, ফেনী, নাগ ও মাতামুহুরী। সাঙ্গু নদী উত্তর আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে বান্দরবান জেলার থানচি উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি 294 কিলোমিটার দীর্ঘ। পার্বত্য ত্রিপুরায় উৎপত্তি হয়ে ফেনী জেলায় প্রবেশ করেছে ফেনী নদী। সন্দ্বীপের উত্তরে ফেনী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের মিয়ানমারের সীমান্তে নাফ নদী অবস্থিত। এর মোহনা অত্যন্ত প্রশস্ত। এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য কত? 56 কিলোমিটার। নদীগুলোর দৈর্ঘ্য, প্রস্থ এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এর দৈর্ঘ্য কত? 56 কিলোমিটার।
লামার মাইভার পর্বতে মাতামুহুরী নদীর উৎপত্তি হয়েছে। কোন নদী কোথায় উৎপত্তি হয়েছে, কোথায় গিয়ে মিলিত হয়েছে, এ সবগুলোই তোমাদের জানা দরকার। নদীটি কক্সবাজার জেলার চকরিয়ার পশ্চিম পাশ ঘেঁষে বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য 120 কিলোমিটার। আসলে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর উল্লেখিত নদী সমূহের প্রভাব অপরিসীম। পানির সেচ শিল্পে ব্যবহৃত পানি ও জলবিদ্যুৎ শক্তির উৎস হচ্ছে এসব নদীগুলো। তাছাড়া মাছের উৎপত্তি স্থল কিন্তু নদী। এই নদী হচ্ছে মাছের প্রধান উৎস। নদী আমাদের পরিবহন ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রধান মাধ্যম। জমির উর্বরতা শক্তি বৃদ্ধিতে এসব নদী পরিবহন করে আনে। নদীমাতৃক বাংলাদেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ইত্যাদি বহুল অংশে নদীর উপরই নির্ভরশীল। তাই আমাদের সর্বোপরি কথা হচ্ছে নদীর গুরুত্ব অত্যাধিক। আজ এ পর্যন্তই। এখন আমি তোমাদের বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা কি? নদীর গতিশীলতা বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, এটা তোমরা এই অধ্যায়টা পড়ে বুঝে এটা হচ্ছে অবশ্যই খাতায় লিখবা। আর যে পর্যন্ত এই মহামারী চলছে সে পর্যন্ত তোমরা অবশ্যই সাবধানে থাকবা, ঘরে থাকবা।